কেমন আছেন আপনারা সবাই? আজকে 5ই ডিসেম্বর 2025। আমি দাঁড়িয়ে আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আমার জ্যাকেটটি দেখে ভাববেন না যে কলকাতায় বরফ পড়ছে। আসলে এই একটা মোটা জ্যাকেট লাগেজে পড়বার মতো জায়গা ছিল না, তাই গায়ে পরে নিয়েছি। এখন বাইরের টেম্পারেচার এই 17 ডিগ্রি মতো। আমরা আজকে এখান থেকে ধরতে চলেছি 12331 হিমগিরি এক্সপ্রেস, যা আমাদের এখান থেকে নিয়ে যাবে বারাণসী। এই ট্রেনটি এখান থেকে ডিপার্ট করবে এই রাত 11:55 নাগাদ এবং কালকে 2:37 নাগাদ আমরা গিয়ে পৌঁছবো বেনারস। এই ট্রেনটির 14তম স্টপেজ। আর এবার আমি একা নয়, আমার সঙ্গে তৃষা তো আছেই, আর আছে তৃষার মাও, আমার শাশুড়ি মাও যাচ্ছেন আমাদের সঙ্গে। সবাইকে একটু হাই করে দাও। হাই। আমার সফর সঙ্গী এবার দুজনে। তৃষা, কতটা এক্সাইটেড বারাণসী নিয়ে? ভালোই এক্সাইটেড, শীতে যাওয়ার ইচ্ছা ছিল বেশি, ওই জন্য। আর যে মানুষটির জন্য এই প্ল্যানটা আরো তড়িঘড়ি করা, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। ওনার বহুদিনের ইচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়া, বারাণসী ঘুরে দেখা। কি ঠিক বলছি তো? হ্যাঁ। আর ঠান্ডা কেমন উপভোগ করছো? ভালোই লাগছে ঠান্ডা। আজকের এই যে জার্নি, সেটা একেবারেই আমাদের জন্য ইজি ছিল না। ইন দ্য সেন্স, ট্রেনের টিকিট পাওয়া, আমরা খুব শেষ মুহূর্তে ভেবেছি যে বারাণসী যাব, তো সেই জন্য আমাদের হোটেল পেতে সত্যি কথা বলতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তবে ট্রেনের টিকিট, আপনি বিশ্বাস করবেন না, আমি কতগুলো ট্রেনের টিকিট কেটে শেষমেশ হিমগিরি এক্সপ্রেসে কোনোভাবে আর কি 3rd AC 2 AC মিক্স করে যাচ্ছি। বিকেলে বিভূতিতে 3টে টিকিট হলো, কিন্তু 3টেই RAC। সঙ্গে বয়স্ক মানুষ 14.5 ঘন্টা এভাবে বসে যাওয়া সম্ভব নয়। এই হিমগিরি এক্সপ্রেসেরই ফার্স্ট এসিতে টিকিট কাটা ছিল, সেটা ওয়েট লিস্ট 1, 2, 3তে আটকে গেল। আবার কারেন্ট অ্যাভেলেবিলিটিতে টিকিট কাটলাম, মানে ওই হবে না করে যাওয়াটা হলো। যাই হোক, দেখা যাক শেষমেশ কখন আমাদের ট্রেন দেয় বোর্ডে। তো এরকমই হয় এখন। এই NJP বলুন, পুরী বলুন, বারাণসী বলুন, দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গার ট্রেনের টাইম মতো টিকিট না কাটলে টিকিট পাওয়া ভীষণ কঠিন। অবশেষে 14 নম্বর প্ল্যাটফর্মে হিমগিরি এক্সপ্রেস দিয়েছে। যাওয়া যাক, দেখি 14 নম্বর প্ল্যাটফর্ম কোন দিকে পড়বে। এই হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে মঙ্গল, শুক্র এবং শনিবার ছাড়ে, এবং ইভেনচুয়ালি এর ডেস্টিনেশন হচ্ছে জম্মু তাওয়াই, যা এটা পৌঁছয় দুরাত্রি পরে। মানে আজকের রাতটা, কালকের গোটা রাতটা কাটিয়ে তারপরের দিন দুপুর 1টায় গিয়ে জম্মু তাওয়াই পৌঁছয়। চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস। আজকে আমাদের একটা মাত্র টিকিট 2 ACতে পেয়েছি, A1 কোচে, বাকিটা B3তে। সঙ্গে আমার শাশুড়ি মা যেহেতু আছেন, ওনার পায়ের সমস্যা, একটাও লোয়ার বার্থ পাইনি, একটা মিডল, দুটো আপার। দেখা যাক, A1-এ পেয়েছি একটা সাইড আপার। যদি কোনো দয়ালু মানুষ একটু ওনাকে নিচে জায়গা দেয়, এটাই আমাদের মূল দেখবার আজকে। যতটা অসুবিধা হবে ভেবেছিলাম ততটা হয়নি। প্রথম কথা, আমাদের A1 কোচটা ভালো। কাকিমার জন্য একটা লোয়ার সিট অ্যাডজাস্ট করে আমরা রাতটুকু কাটিয়ে দিতে পারবো। আর আমাদেরও 3 ACতে বোধহয় যেতে হবে না, এখানেই অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে। টিটিবাবু খুব সাহায্য করেছেন, ভালো মানুষটি। দেখা যাক কিভাবে সময় কাটে। যদিও খুব বেশিক্ষণের সফর নয়, মোটামুটি রাতের শান্তির ঘুমটুকু প্রয়োজন। আপনাদের কোচটা একটু ঘুরিয়ে দেখাই। সিট ভালো লেগেছে? সিট ভালো লেগেছে? এইরকম অ্যারেঞ্জমেন্টস কিছুটা যেরকম হয়ে থাকে 2 ACতে, তবে কোচের কন্ডিশন খুবই ভালো। আর এখানে দেখলাম ওভারঅল ব্যবস্থাপনা ভালো, এবং কাঁটায় ঠিক 11:55 নাগাদ ট্রেনটি ডিপার্ট করলো হাওড়া থেকে।
সুপ্রভাত সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমাদের হিমগিরি এক্সপ্রেসের অভিজ্ঞতা এখন অবধি কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ। ট্রেন মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট লেটে চললেও কমপ্লেন্ট করবার বিরাট কোনো জায়গা নেই। এই ট্রেনটিতে প্যান্ট্রি কার আছে, যেহেতু এত দূরবর্তী একটি জায়গায় ট্রেনটি যায়, আপনারা কিন্তু খেতে খেতে খাবার পাবেন। তারপর হচ্ছে বাথরুমের যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা, সেদিকে এনারা ভালো নজর দিয়েছেন। এবং কালকেই যেটা বললাম, আমাদের কিছু 3AC কিছু 2AC সিটস ছিল। এখানের যারা টিটি তারা ভীষণ অ্যাকোমোডেটিভ, যেখানে খালি সিট ছিল ওনারা সেখানের সঙ্গে অ্যাডজাস্ট করে দিয়েছিলেন। তো আমার মূল কথা যেটা বলার, যদি আমাদেরই মতো পরিস্থিতি কারুর হয়, যেখানে আপনারা খুব হয়তো পছন্দ মতো টিকিট পেলেন না, বাট জাস্ট কনফার্ম টিকিটস পেলেন, তাহলে অবশ্যই আসুন। মনে খুব একটা দুঃখ নিয়ে আসবেন না। টিটিরা কিন্তু যথাসাধ্য আপনাদের সাহায্য করে দেবেন। আমাদের ট্রেন খানিকক্ষণের মধ্যেই পাটনা সাহিব ঢুকবে, তারপর পাটনা জাংশন। সেখান থেকে ট্রেনে আরও অনেক মানুষ উঠবেন। আমি দেখছিলাম আমরা যে যাচ্ছি আর কি এই রুট ধরে, এখন কিন্তু পাটনা থেকে বারাণসীর মধ্যেও বন্দে ভারত আছে, এবং পাটনা থেকে বারাণসীর মধ্যে বন্দে ভারতের যে টাইম লাগে সেটা হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট আর কি। আর আপনারা তো জানেনই হাওড়া থেকে আবার পাটনা চলে আসা যায়। তো যারা একটু ভেঙে ভেঙে আসতে চান, হয়তো সরাসরি টিকিট পাচ্ছেন না, এটা একটা ভালো অপশান। ওই 6.5 ঘন্টা মতো নেয় হাওড়া থেকে পাটনা বন্দে ভারত, আবার পাটনা থেকে বারাণসীর বন্দে ভারত সময় নেয় 3 ঘন্টা 45 মিনিট আর কি। তো এই যখন কুম্ভ মেলা হয়েছিল, অনেক মানুষ এইভাবে ভেঙে ভেঙে আসছিলেন। তো এখনও কিন্তু সেই পথটা খোলা। যারা এমার্জেন্সি সিচুয়েশানে আসছেন, টিকিট নেই, তাদের ক্ষেত্রে ভালোই হবে। আপনাদের যেরকম বলছিলাম, এই ট্রেনটিতে একটি ফাংশনাল প্যান্ট্রি কার আছে। তো সারাটা সকালই দেখছিলাম বিভিন্ন রকম খাবার বিক্রি হচ্ছিল। আমি যেরকম সকালবেলা ওনাদের থেকে আলুর পরোটা নিয়ে খেয়েছি। আলুর পরোটা ওনারা দাম নিয়েছিলেন 50 টাকা, ফ্রেশ ছিল, গরম খাবার। দুপুরে আমরা মানে এগ থালি আর চিকেন থালি নিয়েছি। আমি খাচ্ছি চিকেন থালি। চিকেন থালি ওনারা 200 টাকা করে নিলেন। এবার এটাই সঠিক মূল্য কিনা জানি না, আমি আলাদা করে বিল টিল কিছু চাইনি। কি দিয়েছে ইনগ্রেডিয়েন্টস আপনাদের একটু দেখাই চিকেন থালিটির। এই হচ্ছে চিকেন থালির নানা রকম পদ। ভাত আছে, একটা সবজি, 2 পিস চিকেন, ডাল, মিষ্টি, আর আলাদা করে রুটিও দিয়েছে। ভালো, প্রতিটা খাবারই গরম গরম সার্ভ করে দিচ্ছে। এবং যেটা বারবারই বলছি, আমরা তো নয় 14 ঘন্টা 14.5 ঘন্টা জার্নি করছি, অনেক মানুষ অনেক দূরে যাচ্ছেন, কেউ কেউ জাম্মু অব্দিও যাবেন এই গাড়িটি করে। তো তাদের জন্য এই টানা খাবারের সাপ্লাইটা ভীষণ প্রয়োজন। এছাড়াও কিন্তু চিপস, দই এগুলো বারবার আসছে, বিক্রি হচ্ছে। তো বাড়ি থেকে যদি খাবার খুব বেশি পরিমাণে নাও এনে থাকেন, এখানে কিন্তু খাবার দরকার মতো পেয়ে যাবেন। আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনটি ক্রস করলাম, মিনিট 20-25 হলো। খুব শীঘ্রই আমরা গঙ্গার ওপর দিয়ে যে ব্রিজটি আছে, রেলওয়ে ব্রিজ, সেটিতে উঠতে চলেছি। আমরা গঙ্গা নদী ক্রস করব, বেনারসে প্রবেশ করব, এবং প্রবেশ করবার পথে আমরা প্রথমে যে ঘাটটি দেখতে পারবো সেটা হচ্ছে নমঘাট। আমাদের ট্রেন মোটামুটি এই মিনিট 40 মতো লেটে চলছে। খুব একটা কিছু নয়, অ্যালার্মিং লেট নয়। উত্তর ভারতগামী এখন যে গাড়িগুলি, ফগের জন্য সামান্য ডিলে তো থাকেই এই ডিসেম্বর জানুয়ারি মাসে। এবং আপনারা সবাই জানেন এই সময়টা ইন্ডিগোর একটা মেজর ফ্লাইট ডিসরাপশন চলছে। দিনে 350-400 প্লেন ক্যান্সেল হচ্ছে, ওই জন্য ভারতীয় রেলের ওপর প্রেশারটা প্রচণ্ড বেশি। তো এত সার্কামস্ট্যান্স ধরলে এই 40 মিনিটের লেটটা খুব একটা গায়ে লাগছে না। আমরা এখন প্রবেশ করতে চলেছি কিছুক্ষণের মধ্যেই সেই ব্রিজটিতে। আপনাদের ভিউটা কাছ থেকে দেখাবো। এই জিনিসটার অপেক্ষাতেই আমরা এই গোটা ট্রেন জার্নিটি করলাম। দেখুন আমার সঙ্গে কি অপূর্ব লাগছে। প্রথমবার এই ট্রিপে বেনারসের ঘাট, গঙ্গা, নৌকা সব কিছু দেখা যাচ্ছে ট্রেনে বসে থেকেই। অসাধারণ।
আর ওপারে যে ঘাটটি দেখছেন সেটাই হচ্ছে নামো ঘাট। প্রবেশ করে গেলাম পবিত্র কাশিতে। এই ট্রেনটি কাশিতে দাঁড়ায় না, কাশিতে কিন্তু একটা স্টেশন আছে, আমরা সেটাকে অতিক্রম করে সরাসরি বারাণসী জাংশনে যাব। আমরা যে হোটেলটিতে এবার উঠছি আর কি গিয়ে, সেটা কাশি থেকে একটু কম্পারেটিভলি কাছে পড়ে আর কি। আমরা যাই হোক বেনারসে নামবো, অটো নেবো কি রিক্সা নেবো জানি না, সাথে তো লাগেজ আছে, কিছু তো একটা যানবাহন লাগবেই। স্টেশন থেকেও মিনিট 20-25 নেবে। আমরা এবার যে হোটেলটিতে উঠছি আর কি আপনাদের আগে একটু দেখিয়ে নিই। এইটা হচ্ছে কাশি স্টেশন আর কি, এটারই কথা বলছিলাম। আমাদের ট্রেন এটাকে স্কিপ করে এগিয়ে যাবে, একদম নদী ক্রস করবার পরেই প্রথমে এই স্টেশনটি পড়ে। আমরা এবার যে হোটেলটি নিয়েছি সেটা একদমই খুব একটা ভালো লোকেশানে, মানে লোকেশন ওয়াইজ ওর থেকে ভালো কিছু হয় না। অন্নপূর্ণা মন্দির, কাশী বিশ্বনাথের মন্দির, যে কটা বিখ্যাত খাবার দোকান, সেটা ব্লু লাসি সব থেকে শুরু করে কচুরির দোকান, শ্রীজি সুইটস, সব হাঁটা পথ। মিনিট 15 হাঁটা পথে দশাশ্বমেধ ঘাটেও পৌঁছে যাওয়া যায়। হোটেলটিতে লিফট আছে, পাওয়ার ব্যাকআপ আছে এবং একেবারেই নবনির্মিত। তো হোটেলটা খুব ভালো লেগেছিল, সব তথ্য দেব, দেখতে থাকুন। ঘড়িতে বাজে দুপুর 3:30, আমরা অবশেষে পৌঁছলাম বারাণসী জাংশনে। এবার দেখা যাক আমাদের হোটেলের কতটা কাছাকাছি অবধি আমরা কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা পাই। এখান থেকে অটো পেলে খুব ভালো হয়। এদিকে দাঁড়িয়ে আছে রাঁচি বন্দে ভারত। স্টেশনটিতে কিন্তু এসক্যালেটার্স এবং লিফট দুটোরই প্রভিশন আছে, তাই বয়স্ক কেউ থাকলে সিঁড়ি ভাঙার প্রয়োজন পড়বে না। বারাণসী স্টেশনের দুটো এক্সিট, আমরা যেদিকটা বেরোচ্ছি সেটা সিগরা এক্সিট, আর এদিকে একটা ক্যান্ট এক্সিট আছে। তো দুদিক থেকেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই রকম লিফটের ফেসিলিটি, যা আপনাদের সিঁড়ি ভাঙার থেকে বাঁচাবে, এবং অটো স্ট্যান্ডও আছে দুদিকে। এই হচ্ছে বেনারস স্টেশনের বাইরের চিত্র। সূর্য অস্তগামী, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় বিকেল 4টে। প্রচুর মানুষের সমাগম হয়েছে, দারুণ ঝকঝকে পরিবেশ, প্রচুর ব্যবস্থাপনা। আমরা এবার যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে, দেখা যাক কি যানবাহনের ব্যবস্থা আছে। আমাদের হোটেলের ঠিক সামনে অবধি কোনো যানবাহন যায় না, আমাদের একটা মধ্যবর্তী জায়গায় ওনারা নামাবেন, এখান থেকে 150 টাকা চাইছে, তারপর পায়ে টানা রিক্সা বা হেঁটে যেতে হবে। আমার কিন্তু এই প্রথমবার বারাণসী আসা নয়, এর আগেও বারাণসী এসেছি, তবে তফাৎটা একটাই, সেবার একা ঘুরতে এসেছিলাম। আর সেবার ঘুরে এত ভালো লেগেছিল, তখনই ডিসাইড করেছিলাম যে পরিবারের অন্যান্যদের নিয়েও কিন্তু একবার অবশ্যই ঘুরে যাব। আর আমার সঙ্গে যে দুটি মানুষকে দেখলেন, আমার স্ত্রী এবং শাশুড়ি মা, তাদের প্রথমবার বারাণসীতে পদার্পণ, এবং তারা কিন্তু সেজন্য আমার থেকেও বোধহয় অনেক গুণ এক্সাইটেড ছিল। বারাণসী শহরটির মধ্যে যেন একটা অদ্ভুত রকম টান আছে, যা আপনি অনুভব করবেন একবার এখানে পা রাখলেই, এবং একবার যদি ভুল করে এসে যান তাহলে কিন্তু বারবার ফিরে আসতে হবে বাবা বিশ্বনাথের কাছে। আমার পরিবারকে নিয়ে এবার আসতে পারাটা আমার কাছেও একটা দারুণ এনজয়েবল এক্সপিরিয়েন্স ছিল। আমরা এই গোটা ট্রিপটাই একটি মিড বাজেট ট্রিপ হিসেবে সাজিয়েছিলাম, এবং আমার চয়েস অফ হোটেল, খাওয়া দাওয়ার জায়গা, ঘোরার প্যাটার্ন সবটাই সেই অনুযায়ী থাকবে। আশা করি আপনারা যারা ব্লগটা এতক্ষণ দেখলে, প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভ ফাউন্ড এনিথিং ইন্টারেস্টিং। আমাদের অটো আমাদের মেদাগিন চকে ছেড়ে দেবে, সেখান থেকে আমাদের আবার পায়ে টানা রিক্সা নিয়ে যেতে হবে। গাদলিয়ার ওদিকেও যাওয়া সম্ভব হচ্ছে না, রাস্তার অবস্থা দেখুন আশপাশে। পুরো বেনারসের জন্য বিখ্যাত, ভিড় ভাট্টা, গলি গালা, গায়ে গায়ে গাড়ি, তার ভালোই আভাস পাচ্ছি প্রথম পা দিয়ে।
এই হচ্ছে মেদাগিন চক। আমাদের অটোর ইতি এখানেই, এবার পায়ে টানা রিক্সা। এসেই চা আর লস্যির দোকান চোখে পড়লো। এখান থেকে পায়ে হেঁটে আমাদের হোটেল প্রায় মিনিট 12-15। দেখি পায়ে টানা রিক্সা পেলে রওনা হয়ে যাবো। ওই সামনেই একজনকে দেখছি। ভাইয়া যাएंगे क्या? কচুরি গলি। একটা রিক্সারই সামনে পিছনে করে আমরা বসে রওনা হলাম হোটেলের দিকে। কিভাবে লাগেজগুলো নিয়েছি দেখুন শুধু। আমার ব্যাগটা বাইরে ঝুলছে, দুখানা সুটকেস। তৃষারা প্রথম এসছে তো, ওদের কাছে এই কেয়সটা খুব অদ্ভুত রকম লাগছে। আমি এটার সঙ্গে অভ্যস্ত, আর আমার সবসময় মনে হয় ওই জন্য আমরাও নিজেরা এখানে আসার সময় একটু জামা কাপড় কম নিয়ে ছোট লাগেজ নিয়ে এসেছি। এখানে যেহেতু প্রচুর হাঁটাহাঁটি করতে হবে, আপনি মানসিকভাবে ধরেই নেবেন যে আপনি হোটেল অবধি কিছু পাবেন না, আপনাকে কিছুটা পথ হাঁটতে হতেই পারে। তো সেক্ষেত্রে ভালো যতটা পারবেন ছোট লাগেজ নিয়ে আসবেন, তাহলে এই ঝক্কিটা একটু কম হয় আর কি। রাস্তার অবস্থা দেখুন শুধু, গায়ে গায়ে এ, আর আমি কিভাবে বসে আছি। অনন্য অভিজ্ঞতা। বুঝতে পারছি রাত্রিবেলা ভালো মতো শীতের পোশাকের প্রয়োজন পড়বে। আজকে দেখাচ্ছে দিনের মিনিমাম টেম্পারেচার কমে দাঁড়াবে 12 ডিগ্রি মতো। আমরা এসছি ডিসেম্বরের ধরুন এই প্রথম সপ্তাহের সময়। যত শীত বাড়বে এই টেম্পারেচার কিন্তু আরও সিঙ্গেল ডিজিটের দিকে এগোতে থাকবে। এমন অবস্থা, রিক্সাও হোটেল অবধি গেল না, আমাদের মাঝপথে ছেড়ে দিল। এরপরে গোটাটাই 11 নম্বর গাড়ি। বিভৎস অবস্থা। এই যে থানা চক, যেটা পুলিশ কমিশনারেট বারাণসী, এর এখান থেকে একদমই পাশে আমাদের হোটেলটা। এবং এই রাস্তাটায় ভিড় হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের এই যে হোটেল শিব আশ্রয় বলে, এখান থেকে কিন্তু অন্নপূর্ণা মাতার মন্দির এবং কাশী বিশ্বনাথ মন্দির একেবারেই হাঁটা পথ। ব্লু লাস্সির যেটা শপ, আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন, সেই ব্লু লাস্সির শপও কিন্তু এখান থেকে হাঁটা পথ আর কি, সবটাই কাছে বলতে পারেন। এই রকম সরু গলি, এখানে পুজোর প্রচুর রকম সামগ্রী বিক্রি বাট্টা হচ্ছে। এবং এই রকম একটা জমজমাট গলির শেষ মাথায় এই যে সাদা বিল্ডিংটি দেখছেন, এই সাদা বিল্ডিংটি হচ্ছে হোটেল শিব আশ্রয়। খুঁজে পাওয়া খুব কঠিন, তবে এটুকুই নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হিসেবে বলে দিলাম যে থানার চৌকিটায় নেমে যাবেন। থানার চক, পুলিশ কমিশনারেট বেনারস যেটা, ওখান থেকে 1 মিনিটও হাঁটা না। এই আমাদের হোটেল এসে গেছে। এই হচ্ছে হোটেলটা, কিছুটা বাইরে থেকে দেখতে লাগছে। নিচে জামা কাপড় শাড়ি টাড়ি বিক্রি হচ্ছে, উল্টো দিকেও ভর্তি দোকানপালা, গমগমে একটা জায়গা। হোটেলটার ফার্স্ট ইমপ্রেশন কিন্তু খুব পজিটিভ, জানেন। বাইরেটা কি সুন্দরভাবে সাজানো দেখুন। এই বাঁদিকে ওনাদের রিসেপশন এবং বেশ সুন্দর বসবার জায়গাও আছে। আমাদের এই হোটেলটা যে জন্য নেয়া, সেটা হচ্ছে তৃষার মায়ের লেটলি পায়ের একটি অপারেশন হয়েছে, ওনার মোবিলিটি ইস্যু আছে, তাও মানুষটিকে এতটা হাঁটিয়ে আনতে হলো। বেনারসে আপনি চাইলেও লাক্সারি সবসময় কিনলেও পাবেন না আর কি। হাঁটা চলার একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসা ভালো, দেখলেনই তো। যাই হোক, এখানে কিন্তু লিফট পাবো, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ আছে, গরম জল 24 ঘন্টা পাওয়া যাবে, এবং এনাদের রুম সার্ভিস আছে, সব দিকে ভালো। এবং এখান থেকে অন্নপূর্ণা মন্দির এবং বিশ্বনাথ মন্দিরের গেট নাম্বার 4 একদম হাঁটাপথ, তাই কোনো চিন্তা নেই। এনারাই সমস্ত কিছু ব্যবস্থাপনা করে দেয়। চেক ইন ভীষণ স্মুথ ছিল। আর এই হোটেলটির রেটিং আমরা যখন এসেছি 5-এর মধ্যে 4.8। আপনারা নিজেরাও অনলাইনে একবার মিলিয়ে দেখতে পারেন। বেশিরভাগ গেস্টের টপ নচ এক্সপিরিয়েন্সেস হয়েছে এখানে এসে। আমাদের রুম হয়েছে 4th ফ্লোরে। এই হচ্ছে লিফট প্রপার্টিটার।
চলুন যাওয়া যাক। এই যে 405 আর 403 আমাদের দুটোই ওনারা সুপার ডিলাক্স করে দিয়েছেন। আমাদের একটা ডিলাক্স একটা সুপার ডিলাক্সের বুকিং ছিল। এইটা হচ্ছে লবিটা। আপনাদের আমাদের রুমটা অবশ্যই একটু দেখাবো, চলুন। হোটেল শিবাশ্রয়ের 405 নম্বর রুমটার একটা চট করে আপনাদের রুম ট্যুর দিয়ে নিই। রুমটা ছোটোর ওপর, একদমই মিড বাজেটের রুম, বিরাট লাক্সারি কিছু এখানে এক্সপেক্ট করবেন না। আমরা সেইভাবে এবার প্ল্যান করে আসিও নি। মধ্যবিত্ত পরিবারদের জন্য এই হোটেলটি আশা করি ভালোই লাগবে। ঢোকবার পরেই এখানে আপনারা একটা বড় স্পেশিয়াস ডাবল বেড পাবেন। এদিকে এসি আছে, ফ্যান আছে, একটা সাজবার জন্য আয়না, এদিকে লাগোয়া টয়লেট আছে। টয়লেটটি যদিও বেশ বড় সড়ো। আর এখানে টিভি, একটা স্টাডি ডেস্ক, মিনি ফ্রিজ, এদিকে একটা জানালা আছে। জানালা থেকে ঠিক কী দেখা যায় সে ব্যাপারে আমার খুব একটা ধারণা নেই, সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। এদিকে সাইড টেবিল এবং অন্যান্য লাইট টাইট দিয়ে বেশ রুমটা ছিমছামভাবে সাজানো। রুমের সঙ্গে লাগোয়া যেটি টয়লেট সেটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন টয়লেট আছে, এদিকে একটা বেসিন। ওনারা কিট বলতে টুকটাক হ্যান্ড ওয়াশ, সোপ এগুলো দিয়েছে। এখানে একটা বড় আকারের আয়না, আর এদিকে একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া। যেরকম বললাম, গরম জল নিয়ে চিন্তা নেই। এই ঠান্ডার মধ্যে এলেও 24 ঘন্টা আপনারা এই মানে হ্যান্ড বেসিন হোক কিংবা শাওয়ার এরিয়া, দু জায়গাতেই গরম জল পাবেন। রুমটা এইটুকুই, এর বাইরে আর কিছু দেখানোরও নেই, কিছু বলারও নেই। আমি জানলা দিয়ে দেখবার চেষ্টা করলাম, আলাদা করে কোনো ভিউ নেই। পাশাপাশি যে অন্যান্য বাড়ি সেগুলোই দেখা যাচ্ছে। যেরকম বললাম, যারা অল্প বাজেটের মধ্যে একদম প্রাইম লোকেশানে কিছু খুঁজছেন, এর থেকে ভালো কোনো অপশান নেই। আমরা নিজেরা ফ্লিপকার্ট হোটেলসে এই রুমগুলি বুক করেছি। আমি এই হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার যেটা, সেটাও দিয়ে রাখবো আপনাদের যাদের ভালো লেগেছে। ঘাট এখান থেকে মিনিট 12-15 লাগবে হেঁটে যেতে। একেবারেই স্টোনস থ্রো ডিস্টেন্স নয়, সেটা ফালতু কথা বলবো না, হাঁটতে হবে। তবে বিরাট দূরও কিছু নয়, রিক্সা নিতে লাগবে না, হয়তো বড় মানুষদের হেঁটেই যাতায়াত করা সম্ভব। তারা এই হোটেলটিকে কনসিডার করতে পারেন। এই হোটেলটির ট্যারিফ মোটামুটি 2.5-3 এই রেঞ্জে ঘোরাফেরা করে। মোটামুটি সব অনলাইন লিডিং পোর্টাল থেকেই বুকিং হয়। তবে আমি যেরকম সবসময় বলি যে আমি লাকিলি যতবারই হোটেল খুঁজি, ফ্লিপকার্ট হোটেলসেই সব থেকে ভালো ডিলগুলো পাই। তো আমিও সেখান থেকেই এই কম দামে এই হোটেলটিকে ম্যানেজ করতে পেরেছি। অন্যান্য জায়গায় এই দিনগুলোতেই কিন্তু এই হোটেলটি 5,500 থেকে 6,000 টাকাও দেখিয়েছিল রুম ভাড়া। আর ভাবুন, সেখানে ফ্লিপকার্ট হোটেলসে আমরা বোধহয় 3200-3300 টাকায় সুপার ডিলাক্স ঘরগুলো পেয়েছিলাম। আর ডিলাক্স ঘরগুলো আরেকটু আয়তনে ছোট, সেগুলো বোধহয় 2800 টাকায় পেয়েছি। তো দেখবেন আপনাদের যেখানে সুবিধা হয়। আর যে জিনিসটি দেখানো হয়নি সেটা হচ্ছে ইলেকট্রিক কেটেল কিন্তু ওনারা দিয়েছেন। দুটো সিল্ড প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বোতল আছে, চা কফি বানানোর সমস্ত সরঞ্জাম আছে। যে জিনিসটি আমার অ্যাপারেন্টলি এই রুমটিতে একটু চোখে পড়লো, সেটা হওয়া হয়তো অতটা উচিত নয়, সেটা হচ্ছে এতটা জায়গা থাকা সত্ত্বেও এখানে কিন্তু কোনো ওয়ার্ড্রবের ফ্যাসিলিটি নেই, যেটা এই রুমটাকে একটু সাবপার করে তোলে। এবং আমি দেখছি ওপরে বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের ওয়্যারিংগুলো এখনও খোলা। আমার যেটুকু ধারণা, এই হোটেলটি এখনও গোটাটা ঠিক তৈরি হয়নি, জানেন, ইন দ্য সেন্স এখানে আরও কিছু কাজ বাকি আছে। এই জায়গাটিতেও ঠিক একই ব্যাপার, দেখুন লাইটগুলো লাগেনি যেটুকু চোখে পড়ছে। ঠিক আছে, আমরা থাকবো 2 দিন, আর দেখটার সময় বাইরেই কেটে যাবে, বিরাট অসুবিধে কিছু হবে না। এখন ঘড়িতে বাজে এই বিকেল 5:20 মতো। আমাদের হোটেল থেকে আমরা এবার পায়ে হেঁটে যতটা পারি ঘুরে দেখবো আজকে। সন্ধ্যা আরতি কতটা কি দেখতে পারবো জানি না, কারণ শীতের সময় সন্ধ্যা আরতি একটু তাড়াতাড়ি অনুষ্ঠিত হয়, হয়তো 6:45 থেকে শুরু হয়। আমরা দুজন থাকলে হয়তো অতটা অসুবিধা হতো না, তাড়াতাড়ি দৌড়ে গিয়েও চলে যেতে পারতাম। কাকিমা যেহেতু আছে সাথে, তো ওনাকে একটু যত্ন করে করে নিয়ে যাওয়ার ব্যাপার আর কি। এদিকে কতটা রিক্সা বা কি পাবো তাও জানি না। আমাদের হোটেলের এখান থেকেই ওনারা নৌকাও বুক করে দেয়, যারা প্রাইভেটে আপনাকে ঘোরাবে আর কি, সমস্ত ঘাট ঘুরিয়ে দেখাতে দেখাতে নিয়ে যাবে। আমাদের হোটেল থেকে বেরিয়ে এইরকম সরু গলির গলির রাস্তা, এটা অ্যাকচুয়ালি খুব কাছে হচ্ছে মণিকর্ণিকা ঘাটের আর কি, বুঝতে পেরেছেন? তো আমরা যদি মণিকর্ণিকা ঘাটে যেতে চাই, আমাদের হোটেল থেকে বোধহয় মিনিট 4-5 হাঁটা। দশাশ্বমেধ ঘাটের হাঁটাটা একটু বেশি, মিনিট 15 তো বটেই। এইখানে শুরু হলো পরপর পরপর লাস্সির শপ। লাস্সি খাবে কি? কাকিমাকে একটু খাইয়ে দিস, স্ট্রেংথ পাবে। একটা কি লস্যি খাবে? আগে আরতিটা দেখে আসি ফটফট। চল।
যাক, ভিতর ভিতর দিয়ে এসে একটা বড় রাস্তায় এসে পড়লাম। এখান থেকে মনে হচ্ছে এবার বাঁদিকে যেতে হবে। এটা বেসিক্যালি কানেক্ট করলো মণিকর্ণিকা দ্বারে। এই রকম কিছুটা আশপাশটা লাগছে। এই সামনেই আমার পৃথিবী বিখ্যাত কাশী বিশ্বনাথ ধাম। বুঝতে পারলেন হোটেল থেকে কতটা কাছে, মানে 2 থেকে 4 মিনিটও নিল না বোধহয়, এতটা কাছে। এটা হচ্ছে প্রবেশদ্বার 4A। এই সামনেই কাশী বিশ্বনাথ মন্দির। জায়গাটা জমজমাট, একবারে অসম্ভব জমজমাট, দারুণ দারুণ। पीछे কত যে শাড়ির দোকান, কত যে খাবারের দোকান। আমরা এই রাস্তা বরাবর হাঁটছি, এখান থেকে যাব গাদলিয়া অবধি, দিয়ে গাদলিয়া থেকে হেঁটে দশাশ্বমেধ যাব। এটাই শর্টকাট পড়বে যা বুঝতে পারছি। প্রায় পৌঁছে গেছি জমজমাট গাদলিয়া চকে। ডান দিকে সেই বিখ্যাত শ্রী বানারসি শাড়ির দোকান, এদিকে সব সিলভার আর্টিকেলস বিক্রি হচ্ছে, বড় বড় হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে। আহা হা, এই জায়গাটার ভাইবটাই অন্যরকম। জায়গাটায় ভিড়ভাড়টা দেখুন শুধু, বাপ রে বাপ। গাড়ি ঘোড়া তো নিয়ে যাওয়া দূর কি বাত, এখান থেকে পায়ে হাঁটাটাই এখন একটা কঠিন বিষয়। কেমন লাগছে প্রথমবার বেনারস? ভালোই লাগছে, একটা আলাদা বাইক, এত দোকান পালা। এখনো মেন মন্দিরটা দেখিনি যদিও, ঝলমল করছে না আশপাশটা? আমাদের দশাশ্বমেধ ঘাটের কিছুটা পাশ দিয়ে নিয়ে এলো এই ডবল ডেকার ক্রুজ, নাকি কি ক্রুজ আছে দেখি, কি ঘন্টার মাথা ক্রুজ। শয়ে শয়ে নৌকা দাঁড়িয়ে। হ্যাঁ, আরতি শুরু হচ্ছে। আমরা নামছি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট দিয়ে। দশাশ্বমেধ ঘাটের পাশেই এই ঘাটটি। আমাদের নৌকা ওদিকে রেডি, চলুন। এই হচ্ছে আমাদের ক্রুজ, যার ফার্স্ট ফ্লোরে আমরা এলাম। বহু কষ্ট করে এই মানুষটিকে আনতে হলো, খুবই খারাপ লাগছে, কিন্তু এমনই একটা জায়গা বাছা হয়েছে যা একদমই সিনিয়র সিটিজেন বা না, আমি সেটাই বলছি, পা ভাঙার জন্যই তোমার এই কষ্ট। এইখানে দেখুন আরতি অলরেডি শুরু হবে করছে, ঘাটটা গম গম করছে। দশাশ্বমেধ ঘাটে ঠিকভাবে যদি কাছ থেকে বসে সন্ধ্যা আরতি দেখতে চান,
তাহলে আমার সাজেশন থাকবে অন্তত দশাশ্বমেধ ঘাটে 4:30 থেকে 5টার মধ্যে পৌঁছন। এখন আপনি যদি নৌকায় বসে ঘাটের দিকে তাকিয়ে আরতিটি দেখতে চান, মোটামুটি 200 থেকে 300 টাকা প্রতিজন হিসেবে খরচ নেয় এবং সেই নৌকাগুলি স্ট্যাটিক থাকে। আমাদের এই গোটা বারাণসী থাকবার যে অভিজ্ঞতা, তাতে আমরা বিভিন্নভাবে ঘাটে আরতি দেখার সুযোগ পাই, কখনো এরকম ডাবল ডেকার ক্রুজ থেকে, কখনো নৌকায় বসে, কখনো এমনি ঘাটে বসে। আমার একটাই জাস্ট সাজেশন থাকবে, যদি একটু আগে পৌঁছতে পারেন তাহলে কাছ থেকে দেখার সুযোগ হবে, নইলে এতটা দূরত্বে দেখতে পারবেন জিনিসটার খুব একটা ভালো এনজয়মেন্ট বা অনুভূতি হওয়ার জায়গা থাকবে না। যাই হোক, আমাদের মোটের ওপর অভিজ্ঞতা খুব পজিটিভ ছিল। আমরা প্রথম দিন যে ডাবল ডেকার ক্রুজটিতে চড়েছিলাম তাতে আমাদের মাত্র পার হেড 150 টাকা করে খরচ নিয়েছিল। সেখানে আপনারা বসে গোটা সন্ধ্যা আরতিটি দেখতে পারবেন। মাথায় যেহেতু ছাউনি দেয়া, তাই ঠান্ডাও লাগছিল না, এবং সব থেকে এনজয়েবল পার্ট হচ্ছে এই 150 টাকার মধ্যেই কিন্তু এই বেনারসের সমস্ত ঘাট ওনারা ঘুরিয়ে দেখান এই ক্রুজটির মাধ্যমে। মানে ধরুন আপনি রাজেন্দ্র প্রসাদ ঘাট বা দশাশ্বমেধ ঘাট থেকে শুরু করে ওদিকে একদম 80 ঘাট অবধি যাবেন, ফেরবার পথে অন্যান্য ঘাট দেখাতে দেখাতে শেষটা করবেন ওনারা মণিকর্ণিকা ঘাটে এনে। তো এই যে গঙ্গাবক্ষে ভ্রমণের সুযোগটি এখন এই ডাবল ডেকার ক্রুজগুলির মাধ্যমে বেশ ভালোভাবেই হয়। আপনারা আগে প্রি বুকিং না করলেও চলবে, দিনের দিনে ঘাটে গেলেই এরকম প্রচুর ক্রুজের দেখা পাবেন। আমার এই প্রথম পর্বটিকে আজকে এখানেই ইতি টানলাম। দেখানোর আরও অনেক কিছু বাকি রইল। বিশ্বনাথ মন্দিরের সুগম দর্শন, বারাণসীর ফুড ট্যুর, আবারও দশাশ্বমেধ ঘাটে পৌঁছনো, নৌকা চড়া এবং আরও কত কিছু। যারা আমার সঙ্গে জুড়ে থাকতে চান এবং আগামী পর্বগুলোর নোটিফিকেশন নিজেদের মোবাইল স্ক্রিনে পেতে চান, তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি আমার সঙ্গে বারাণসী ঘুরে আপনারা এনজয় করেছেন, এবং যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ করবার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।